সাফ কবলা দলিল কোনো ব্যক্তি তাহার সম্পত্তি অন্যের নিকট বিক্রয় করে যে দলিল সম্পাদন ও রেজিস্ট্রারি করে দেন তাকে সাফাতবালা বা বিক্রয় কবলা বা খরিদা কবলা বলা হয়। এই কবলা নির্ধারিত দলিল স্ট্যাম্পে লিখার পর দলিল দাতা অর্থাৎ বিক্রেতা সাব রেজিস্ট্রারি অফিসে উপস্থিত হয়ে দলিল সহি বা স্বাক্ষর সম্পাদন করে গ্রহীতা অর্থাৎ খরিদ্দারের বরাবরে রেজিস্ট্রারি করে দিবেন। এই দলিল রেজিস্ট্রারি হওয়ার সঙ্গে সঙ্গে দলিলের তফসিলে লিখিত বিকৃত ভূমির যাবতীয় সত্ত্ব খরিদ্দারের উপর অর্পিত হল। দানপত্র দলিল যে কোনো সম্প্রদায়ের যে কোনো ব্যক্তি তার সম্পত্তি দান করতে পারেন। এই দানপত্র দলিলে শর্তবিহীন অবস্থায় সকল প্রকার ক্ষমতা প্রদানের দান করতে হবে। শর্ত সম্বন্ধে দাতার কোনো প্রকার দাবি থাকলে দানপত্র শুদ্ধ হবে না। মনে রাখতে হবে রক্ত সম্পর্কীয় ব্যক্তি ছাড়া দান করা যায় না। দানের ক্ষেত্রে দখল সবচেয়ে গুরুত্বপূর্ণ, দান দলিল রেজিস্ট্রি না হলে দান সঠিক হবে না। হেবা দলিল সম্পাদনা মুসলিম সম্প্রদায়ের জন্য এই হেবা অর্থাৎ দানপত্র দলিল, এই দলিল কোনো কিছুর বিনিময়ে নয়, কেবলমাত্র সন্তুষ্ট হয়ে এইরূপ দান করা হয়। কিন্তু এই হেবা শর্তবিহীন অবস্থায় দান বিক্রয়, কট রেহান ও রূপান্তর ইত্যাদি সকল ক্ষমতা প্রদানে দান বা হেবা করতে হবে। সত্য সম্বন্ধে দাতার কোনরূপ দাবি থাকলে সেই দান বা হেবা শুদ্ধ হবে না এবং তা যে কোনো সময় বাতিলযোগ্য। এরূপ দানপত্রে দাতার কোনো স্বার্থ সংরক্ষিত থাকবে না। বন্টননামা দলিল সম্পাদনা শরিকগণের মধ্যে সম্পত্তি ক্রমে নিজ নিজ ছাহাম বা অংশ প্রাপ্ত হয়ে উক্ত ছাহামের বা অংশের বাবদ যে দলিল করতে হয় তাকে বন্টননামা দলিল বলে। একই সম্পত্তিতে মালিক একই বংশের লোককে সাধারণত শরিক বলা হয়। শরিক দুই প্রকারের, যথা উত্তরাধিকার সূত্রে শরিক ও কোনো শরিক হতে খরিদ সূত্রে শরিক। ইংরেজিতে বলা হয় কোশেয়ারার বাই ইনহেরিটেন্স অ্যান্ড কোশেয়ারার বাই পারচেজ। বন্টননামা দলিল করবার সময় সকল শরিকগণ দলিলে পক্ষভুক্ত থেকে ও দস্তখত করে বন্টননামা দলিল করতে হবে। কোনো একজন শরিক বাদ থাকলে বন্টননামা শুদ্ধ হবে না। বন্টননামা দলিল রেজিস্ট্রি করতে হয়, কিন্তু ধর্মাভাবে কার্যকরী হতে পারে। যদি শরিকগণ আপোষমতে বন্টন করতে রাজি না হন তাহলে যে কোনো শরিক বন্টনের জন্য আদালতে নালিশ করতে পারেন। অচিযতনামা দলিল সম্পাদনা কোনো ব্যক্তি তার সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে না দিয়ে কোনো একজন বা কোনো তৃতীয় ব্যক্তিকে অচিয়ত করতে পারেন। এই অচিয়ত দলিল রেজিস্ট্রি করে রাখা হয়। এটাই অচিয়ত দলিল। অচিযতকারীর মৃত্যুর পর যদি তাহার উত্তরাধিকারীগণ কোনো দাবি উত্থাপন না করেন তাহলে যাকে সম্পত্তি অচিয়ত করা হল সেই ব্যক্তি উক্ত সম্পত্তির 1/3 পাবে। অবশিষ্ট 2/3 মালিক উত্তরাধিকারীদের মধ্যে সকলেই হবেন। মনে রাখতে হবে অচিয়তকারীর মৃত্যুর পর উক্ত দলিল জজ কোর্ট থেকে প্রবেট করে নিতে হবে। কোনো ওয়ারিস প্রবেটে পক্ষ হয়ে বাধা দিলে অচিয়ত দলিল অকেজো হয়ে যাবে। নাদাবি দলিল সম্পাদনা কোনো ব্যক্তি সুনির্দিষ্ট কোনো সম্পত্তিতে তার স্বত্বাধিকার নাই মর্মে অথবা স্বত্বাধিকার ত্যাগ করছেন মর্মে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দিতে পারেন। এরূপ দলিলকে নাদাবি দলিল বলা হয়। বয়নামা দলিল সম্পাদনা প্রজাদের ভূমি রাজস্ব বাকি পড়লে উপরস্থ মালিকগণ আদালতে খাজনা নালিশ করে ডিক্রি করতেন। প্রজা উক্ত ডিক্রিকৃত টাকা জমিদারকে প্রদান না করলে উক্ত খাজনার ডিক্রিজারি দিয়ে উক্ত ভূমি নিলাম করাতেন। উক্ত নিলাম উপরস্থ মালিকসহ সর্বসাধারণের খরিদ করবার অধিকার ছিল। যে ব্যক্তি অধিক টাকায় নিলামের ডাক উঠাতেন তিনি উক্ত নিলাম খরিদ্দার বলে গণ্য হতেন। খাজনা ডিক্রি ছাড়া আরও কয়েক প্রকারের নিলাম হয়ে থাকে, যেমন সরকার কর্তৃক বাকি ভূমি রাজস্বের নিমিত্তে মানি মোকদ্দমার দাবির ও দেওয়ানি মোকদ্দমার খরচের টাকার নিমিত্ত ও রেহানি ঋণের দরুন। যিনি নিলাম খরিদ করতেন তাকে একটি নিদর্শনপত্র বা সার্টিফিকেট দেওয়া হতো, তাকে বয়নামা বলা হয়। নাদাবি দলিল সম্পাদনা কোনো ব্যক্তি সুনির্দিষ্ট কোনো সম্পত্তিতে তার স্বত্বাধিকার নাই মর্মে অথবা স্বত্বাধিকার ত্যাগ করছেন মর্মে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দিতে পারেন। এরূপ দলিলকে নাদাবি দলিল বলা হয়।
রায় দলিল সম্পাদনা কোনো সম্পত্তি টাকা পয়সা কিংবা অন্যান্য যে কোনো কারণে আদালতে নালিশ হলে বাদীর আর্জি বিবাদীর জবাবদিহিতে সাক্ষী প্রমাণ গ্রহণ করে একতরফা বা দোতরফা শুনানির পর বিচারক বিচার করে উক্ত বিচার লিখিতভাবে জানিয়ে দেন তাকে রায় বলা হয়। ডিক্রি দলিল সম্পাদনা রায়ের মর্মমতে রায়ের আদেশাংশ সংযোজন করে বাদী ও বিবাদী পক্ষের নাম ঠিকানা সহ সম্পত্তি সংক্রান্ত হলে সম্পত্তির তফসিল পরিচয় সহ একখানা দলিল আদালত কর্তৃক জারি করা হয় তাকে ডিক্রি বলে। আর্জি দলিল সম্পাদনা বাদী বিরোধীয় ভূমির জন্য বিবাদীগণের বিরুদ্ধে আদালতে যে লিখিত অভিযোগ দাখিল করেন তাকে আর্জি বলা হয়। এই আর্জিতে বাদী তার শত সম্বন্ধে যাবতীয় বিবরণ লিপিবদ্ধ করেন এবং প্রতিকার প্রার্থনা করেন। কোন দরখাস্ত আর্জি গণ্যে বিচার হয় যেমন প্রিয়েমশন অভিভাবক নিযুক্তির দরখাস্ত উত্তরাধিকার নিদর্শনপত্র প্রবেট ইত্যাদি। আদালতযোগে সাফকবলা দলিল সম্পাদনা কোনো ব্যক্তি তার সম্পত্তি বিক্রয় করবার জন্য কারও নিকট হতে বায়না বাবদ টাকা গ্রহণ করে বায়নাপত্র সম্পাদন করে দিয়ে যদি দলিল সম্পাদন ও রেজিস্ট্রারি করে না দেয় তাহলে যে ব্যক্তি বায়না দিয়েছেন তিনি আদালতযোগে নালিশ করে আদালত কর্তৃক দলিল সম্পাদন ও রেজিস্ট্রারি করিয়ে নিতে পারেন। আদালতের বিচারে দলিল সম্পাদনের মোকদ্দমা ডিক্রি হলে উক্ত ডিক্রি ওই আদালতে জারি দিয়ে দলিলের মুসাবিদা ও স্ট্যাম্প আদালতে দাখিল করলে তন্মর্মে দলিললিপি করে আদালত তার পক্ষে দস্তখত করে দলিল রেজিস্ট্রারি করে দিবেন। বায়নাপত্র দলিল সম্পাদনা কোনো সম্পত্তি বিক্রয়ের জন্য ক্রেতা না, না, ও ওরা বিক্রেতার রাস্তায় মধ্যে গেছে। যে চুক্তিপত্র সম্পাদন করা হয় তাকে বায়নাপত্র না বলে। বর্তমানে বায়না দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। কাটা গাছটা না বায়নাপত্রের কাটা মাধ্যমেও গাছটা। সত্ত্ব হস্তান্তরিত হতে পারে। আরে বেটা যদি কোনো ব্যক্তি বায়নাপত্র মারফত জমির দখল বুঝিয়ে দিয়ে থাকেন এবং গোড়া। মূল্যের টাকা গ্রহণ করে থাকেন মারাত্মক এবং ব্যাজ বিশেষ দরের কারণে দলিল সম্পাদন ও রেজিস্ট্রারি করে দেন নাই বা দিতে পারেন নাই, বুঝছিস দাদার একদিন যেহেতু খাওয়াই দিস। দখল বুঝিয়ে দিয়েছেন এবং গ্রহীতা দখল বুঝিয়ে বুঝছিস? নিয়ে ভোগ দখল করেছেন সেহেতু ওর গোড়া সম্পত্তি হস্তান্তর আইনের 53 মুড়ি ধারা দিয়ে মতে খাওয়াই দে আংশিক দাদারে। বিক্রয় কার্যকরী হয়েছে। তোর ভালো আছে তোর। অতএব জমিতে খরিদ্দারের সত্য হয়েছে বলে গণ্য। বেনামি দলিল সম্পাদনা কোনো ব্যক্তি বিশেষ কোনো কারণে তার নিজের নামে সম্পত্তি খরিদ করতে অসুবিধার সম্মুখীন হওয়া বিবেচিত হলে ওই ব্যক্তি নিজ অর্থে ও স্বার্থে সম্পত্তি খরিদ করে তার দলিল নিজের নামে না করে তার যে কোনো আত্মীয়ের বা বিশ্বাসী বন্ধু বান্ধবের নামে বেনামি দলিল করতে পারেন বা নিজের সম্পত্তি ঋণের দায়ে বা অন্য কোনো কারণে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে ওই ব্যক্তি তার নিজের সম্পত্তি কোনো আত্মীয় স্বজনে বা বন্ধু বান্ধবের নামে দলিল করে দিতে পারেন। সেই দলিল অবশ্যই সাফকবালা ক্ষেত্র বিশেষে দানপত্র দলিল হবে।